কিছু নিরপরাধ বাচ্চা ছেলেমেয়ের শাহাদাতের বিনিময়ে আল্লাহ ফ্যাসিবাদকে বিতাড়িত করেছেন, আমাকে ফিরিয়ে দিয়েছেন আমার পরিবারের কাছে। আমি তখনও সেই মুহূর্তে অটল ছিলাম যে আমি থাকবো না, দেশে চলে যাব। দরকার নাই, যেখানে অধিকার নাই, যেখানে আইন নাই, যেখানে আদালত নাই, যেখানে সংবিধান নাই, থাকবো না সেই দেশে। কিন্তু যখন সুমন ভাইয়ের মেয়ের দিকে তাকাই, যখন তোর হাকার শুনি, যখন সে প্রশ্ন করে এখন আমার বাবা কোথায়, তখন মনে করি সৃষ্টিকর্তা আমাকে নিজ হাতে জীবিত রেখেছে। আমার দায়িত্ব কথা বলা তাদের জন্য যারা জীবিত বের হতে পারেন না। আমি যখন সুমন ভাইয়ের আর্তনাদ ছড়িয়ে যে বাবা তুমি আমার সুমনকে দেখছো, তখন বলি না, আসুক যত বিপদ, আসুক যত হুমকি, যাবো না দেশ থেকে। এই দেশের মানুষের অধিকার আদায় করে থাকবো এই দেশে ইনশাআল্লাহ। যে কদিন জীবিত আছি এই মানুষের অধিকার আদায় সংগ্রামে নিয়োজিত থাকবো ইনশাআল্লাহ। আমি নিজেকে নিজেই মিথ্যা বলছিলাম। আমি নিজেকে বলছিলাম যে হতে পারে না আমার সাথে এই কাজ করা হচ্ছে, হতে পারে না আমার দেশের সরকার আমার তার দেশের একজন নাগরিকের সাথে এই কাজ করছে। আমি বলছিলাম হতে পারে না আমার দেশের সেনা, আমার দেশের দেশপ্রেমিক সেনা সদস্যরা যাদেরকে তারা রক্ষা করার জন্য শপথ করেছে তাদের সাথে এই কাজ করছে। আমি নিজেকে সান্ত্বনা দিচ্ছিলাম, হয়তো এই অবস্থা 24 ঘন্টার বেশি থাকবে না, কারণ সংবিধানের বিধান 24 ঘন্টার বেশি কাউকে বন্দী রাখা যায় না, আদালতে হাজির করতে হয়। কিন্তু আমি দেখলাম 24 ঘন্টা পেরিয়ে দিন হলো, দিন পেরিয়ে সপ্তাহ হলো, সপ্তাহ পেরিয়ে মাস, মাস পর 3 মাস, বছর, বছরের পর বছর, কিন্তু অন্ধকার ঘর থেকে আমি বেরোচ্ছি। আমি জানতেও পারিনি আমার শ্রদ্ধেয় পিতা যার জন্য আমি আদালতে সংগ্রাম করছিলাম তার কি হলো। যখন খাবার নিতে আসতো তখন আমি আকুতি মিনতি করতাম, সন্তান হিসেবে এতটুকু জানার অধিকার আমার নাই যে পিতার জন্য আমি সংগ্রাম করছিলাম, যার অন্যায়ের ব্যাপারে আমি কথা বলছিলাম, যার জন্য আমি একজন আজকে টার্গেটেড হয়ে গিয়েছি। মেনে নিলাম আমাকে এখান থেকে ছাড়বেন না, মেনে নিলাম আমাকে পরিবারের সাথে আমার যোগাযোগ করতে দিবেন না, কিন্তু সন্তান হিসেবে এতটুকু জানার অধিকার কেমন নাই যে আমার পিতা কি বেঁচে আছেন না মারা গেছে। সম্মানিত উপস্থিতি, আজকে আপনারা সবাই এসছেন আমার বইয়ের উন্মোচনের জন্য। আমি নিজেকে সে অন্ধকার ঘরে বলতাম, যদি আল্লাহ আমাকে জীবিত বের করেন তাহলে পরিবার নিয়ে চলে যাবার কোনোদিন পিছন থেকে তাকাবো না। আমি সেই নির্বোধ যে দেশের বাইরে পড়াশোনা করে দেশের বাইরে থাকার সুযোগ থাকা সত্ত্বেও দেশে এসেছি মনে করেছি যে মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারবো। আমি সেই নির্বোধ যে আস্থা রেখেছিলাম বাংলাদেশের বিচার ব্যবস্থার উপর। আমি সেই নির্বোধ যে বিশ্বাস করতাম আমাদের এই সংবিধান আমাদের অধিকার দেওয়ার জন্য যথেষ্ট। আমি নিজেকে বলেছিলাম যদি বের হয়ে যায়, যদি আল্লাহ বের করেন তাহলে আর কোনোদিন পিছন ফিরে তাকাবো না। স্ত্রী সন্তান মাকে নিয়ে চলে যাবো এই দেশ থেকে, যারা আমার সাথে মানুষ তো দূরে থাক, পশুর অধিকারটুকু আমাকে দিচ্ছে না। একটি পশু পাখি জন্তু জানোয়ারকে যদি আলো বাতাস ভিন ঘরে মাসের পর মাস রাখা হয় সে বাঁচবে না, একটা মানুষকে সে কিভাবে রাখে হবে। যেদিন আমাকে তারা বের করছিল আমি ধরে নিয়েছি এটাই শেষ। আমার কাছে খুশি লাগছিল এই যন্ত্রণা শেষ হবে, আর থাকতে হবে না অন্ধকার ঘরে, আর থাকতে না হবে না জীবন্ত কবরের ভিতরে। শেষ হয়ে আমি চলে যাবো সৃষ্টিকর্তার কাছে। সে প্রিয় মানুষদের যাদেরকে ভালোবাসতাম দুনিয়াতে তাদের দেখা পেলাম না। আল্লাহ তুমি কালকে আমাদের ময়দানে জান্নাতে তুমি আমাদেরকে আবার একত্রিত করো। এই দোয়া করতে করতে সূরা ইয়াসিন পড়তে পড়তে আমি বেরোচ্ছি এবং অপেক্ষায় ছিলাম এখনই একটি গুলির আওয়াজ শুনবো, সব শেষ হয়ে যাবে। কিন্তু সব শেষ হলো না। পরে জানতে পারলাম কিছু নিরপরাধ বাচ্চা ছেলেমেয়ের শাহাদাতের বিনিময়ে আল্লাহ ফ্যাসিবাদকে বিতাড়িত করেছেন, আমাকে ফিরিয়ে দিয়েছেন আমার পরিবারের কাছে। আমি তখনও সেই মুহূর্তে অটল ছিলাম যে আমি থাকবো না, দেশে চলে যাব। দরকার নাই, যেখানে অধিকার নাই, যেখানে আইন নাই, যেখানে আদালত নাই, যেখানে সংবিধান নাই, থাকবো না সেই দেশে। কিন্তু যখন সুমন ভাইয়ের মেয়ের দিকে তাকাই, যখন তোর হাকার শুনি, যখন সে প্রশ্ন করে এখন আমার বাবা কোথায়,
তখন মনে করি সৃষ্টিকর্তা আমাকে নিজ হাতে জীবিত রেখেছেন। আমার দায়িত্ব কথা বলা তাদের জন্য যারা জীবিত বের হতে পারেন না। আমি যখন সুমন ভাইয়ের আর্তনাদ ছড়িয়েছি, বাবা তুমি আমার সুমনকে দেখছো, তখন বলি না, আসুক যত বিপদ, আসুক যত হুমকি, যেমন এই দেশ থেকে, এই দেশের মানুষের অধিকার আদায় করে থাকবো এই দেশে ইনশাআল্লাহ। যে কদিন জীবিত আছি এই মানুষের অধিকার আদায় সংগ্রামে নিয়োজিত থাকবো ইনশাআল্লাহ। এই দেশের মানুষ রক্ত দিয়ে আমাদেরকে দ্বিতীয় জীবন দিয়েছেন। যে কদিন বেঁচে আছি, যে কদিন আল্লাহ হায়াত রেখেছেন, যেদিন কথা বলার সাহস আছে কথা বলে যাব। আমার সঙ্গে উপদেষ্টা আমার বোন সঞ্জিদা, তাদের সংস্থা মায়ের ডাক যখন আমি ছিলাম না, তখন আমার পরিবার জানতো না কি করবে। তখন এই মায়ের ডাক ছিল আশাস্থল, যেখানে সব ভিক্টিমরা একসঙ্গে কথা বলতো, একসঙ্গে দাঁড়িয়ে সাহস পেত। আমাদের আর কেউ নেই, পরিবারগুলো আমাদের সাথে আছে। অন্তঃস্থল থেকে আমার বোন সঞ্জিদা ইসলাম তুলি, তার মা, তার বোন, তার পরিবার, যারা আমার রক্তের আত্মীয়রা যখন আমাদের পাশে থাকে নেই, তারা আমাদের পাশে ছিল। যখন কেউ আমাদেরকে চিনত না, তারা আমাদের খোঁজখবর নিয়েছে, কথা বলেছে, জিজ্ঞেস করতো কোনো সমস্যা আছে কিনা। আর পরিবার কৃতজ্ঞ, আমি কৃতজ্ঞ। আমি কৃতজ্ঞ ইউভেড এবং অন্যান্য ভিক্টিমদের সংগঠন। এই বিপ্লব পরবর্তী সময় আমরা মনে করেছিলাম আমাদের আর কিছু দুশ্চিন্তা থাকবে না, কিন্তু এখনো অনেক ভিক্টিম যারা বেরিয়ে এসছেন জীবন নিয়ে, স্বাভাবিক জীবনে ফিরতে পারছেন না, পড়াশোনায় ভালো চাকরি হচ্ছে না, ব্যবসা করতে পারছেন না, একটা ভালো বাসা ভাড়াও দিতে পারছেন না। কেমন করে সম্ভব? এই বিপ্লবের পরও স্বাধীন বাংলাদেশে এই মানবতার জীবনযাপন। সবার মাধ্যমে আহ্বান জানাচ্ছি অন্তর্বর্তী সরকারকে, এই বোনদের জন্য কিছু করুন, এই ভাইদের জন্য কিছু করুন, এই পরিবর্তনের জন্য কিছু করুন। এই কয়েকটা গতি করে পরিবার এই মানব ইতিহাসের বর্বরতম হিংস্রতার শিকার, তাদেরকে এভাবে অসহায় ছেড়ে দেবেন না। আমি অন্তত এখানে দাঁড়িয়ে আছি, কথা বলতে পারছি, একটা বই লেখার জন্য আমাকে সহযোগিতা করেছেন। আমি দেখেছি সাংবাদিক ভাইরা সবাই এসছেন, কিন্তু হাজারো পরিবার কিন্তু আপনারা কেউ চেনেন না, তাদের কষ্ট কথা শোনার কেউ নাই। তারা ডাকলে একটা সাংবাদিক ভাই ফোনও ওঠান না। তাদের জন্য অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাচ্ছি, কিছু একটা করুন। আর যদি সরকার কিছু না করে, বাংলাদেশের যারা গুণগ্রহী আছেন, মানব সেবক আছেন দেশের বাইরে, এসব পরিবারকে ভুলে যাবেন না। তাদের সাথে যা করা হয়েছে, তারা এই দুনিয়ায় কোনো ক্ষতিপূরণ কোনোদিন সম্ভব না। হয়তো তাদের পাশে দাঁড়িয়ে সৃষ্টিকর্তার কাছে সন্তুষ্টি আমরা অর্জন করতে পারি। আজকে শুধু এই কথা বলে শেষ করছি, আমাদের হতাশ হলে চলবে না, আমাদের আস্থা রাখতে হবে। জুলাই যোদ্ধারা আমাদের আস্থার নতুন জীবন দিয়েছেন। যখন পুলিশ বাহিনী উধাও হয়ে গেছিল, তখন বাচ্চা ছেলে মেয়ে যাদেরকে তার পিতামাতা তাদের কাছ থেকে কিছু আশা করে না, তারা রাস্তা দিয়ে ট্রাফিক কন্ট্রোল করেছেন। এই বাচ্চা ছেলে মেয়েরা আমাদেরকে আবার স্বপ্ন দেখতে শিখিয়েছে। আমি আবার স্বপ্ন দেখি এমন বাংলাদেশের, যেখানে থাকবে না আঞ্চলিকতার বৈষম্য, যেখানে থাকবে না মতাদর্শ ধর্ম নিয়ে বৈষম্য। আমার শুধু চিনব মানুষ, আমার শুধু চিনব কে নাগরিক। সবাই কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে, ভাই বোনের মতো সবাই একসাথে বসবাস করব এবং পরবর্তী বংশধরদের জন্য একটি সুখী, সমৃদ্ধশালী, ঐক্যের বাংলাদেশ রেখে যাবো ইনশাআল্লাহ। সবাইকে আহ্বান জানাচ্ছি, আসুন আমাদের এই গুম পরিবারে আমরা যে মাঠে নেমেছি, বাংলাদেশের তরুণরা যে মাঠে নেমেছে, সকল ভেদাভেদ ভুলে পুরুষ, নারী, বয়স্ক সবাই আমাদের আমরা ভুলে যাই, আমরা মানুষ এবং নাগরিক। এই বাংলাদেশ আমাদের, এই বাংলাদেশকে আমাদেরকে পরিবর্তন করতেই হবে, এই বাংলাদেশকে আমাদের জন্য বসবাসযোগ্য করতেই হবে। এমন বাংলাদেশ আমাদের গড়তে হবে যেখানে সংবিধানের উপরে কেউ কথা বলতে পারবে না। একজন মানুষের অধিকার, সে যতই ক্ষমতাশীল ব্যক্তি হোক, সে যতই ক্ষমতাশীল দল হোক, সে যতই অধপত্যবাদী শক্তি হোক, আমার দেশের মানুষের অধিকার কেউ কোনোদিন নিতে পারবে না। এমন দেশ গড়ার কাজে আমরা আসুন সবাই একসঙ্গে ঝাঁপিয়ে পড়ি এবং নতুন বাংলাদেশের সূচনা না করে আমরা ঘরে ফিরব না। সবাইকে কষ্ট করে আসার জন্য, অনেকক্ষণ ধৈর্য ধরে কথা শোনার জন্য ধন্যবাদ। সম্মানীয় অতিথিবৃন্দ, এত ব্যস্ত সময়ের মধ্যে তারা এসছেন, অন্তর থেকে ধন্যবাদ জানাই। আমরা কৃতজ্ঞ আপনাদের এই সহযোগিতা, আমরা এই পর্যন্ত এসেছি। আপনারা সবাই যদি আমাদের সাথে থাকেন, হয়তো সেই স্বপ্নের বাংলাদেশ আমরা করতে পারবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ আসার জন্য। বিশেষ করে কৃতজ্ঞতা জানাচ্ছি ডাকসু এবং ভিপি সাদিব কাইম এবং অন্যান্য সদস্যদের যারা এই অনুষ্ঠানকে বাস্তবতা রূপ দিয়েছেন। অন্তর থেকে ধন্যবাদ জানাই প্রচ্ছদ প্রকাশনী,
যারা আমার লেখার কোনো হাতই ছিল না, আমি শুধু মুখে অডিও রেকর্ড করেছি, আমার বোনেরা সেটা টাইপ করেছেন, তারা সেটা একটি বইয়ে রূপান্তর করেছেন। অনন্ত ধন্যবাদ তাদের এই নিরলস কাজের জন্য। এবং ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি সাংবাদিক ভাই বোনেরা যারা কষ্ট করে ব্যস্ততার মধ্যে এসছেন। আপনারা জাতির কণ্ঠস্বর, আমাদের এই কথাগুলোকে জাতির কাছে পৌঁছে দেবেন। হয়তো আমাদের কথা শুনে যারা ঘরে বসে আছে তার অনুপ্রেরণাভাবে মাঠে নেমে আসুন। সবাই মিলে গড়ি সত্যের বাংলাদেশ। আসসালাম।